ডিয়ার স্টুডেন্টস, সহজ স্টাডিতে তোমাদের বাংলা পেডাগজি ক্লাস ছিল। সেই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যেটাকে আমরা বলি শিক্ষণ উপকরণ বা বলে থাকি টিচিং এড মেটেরিয়ালস বা শিক্ষা সহায়ক উপকরণ। এইগুলো অর্থাৎ একজন শিক্ষক যখন ক্লাসে পড়াচ্ছেন, শুধুমাত্র যদি এখনকার কনটেক্সটে আমরা পড়াতে যাই, বা এই ধরো আজকে যখন আমি তোমাদেরকে পড়াচ্ছি, যেটা বলছি, বা আমি যদি শুধুমাত্র মুখে বকবক করি, কিছুক্ষণ বকবক করার পর তোমাদের বিষয়টা কিন্তু একেবারে বোর লাগবে, ঠিক আছে? হয়তো তোমাদের কোনো কিছু বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হলো, তো সেগুলো আমরা কিন্তু যদি না করি, শুধুমাত্র মুখে বকবক করি, সেটা কিন্তু কখনোই আমাদের অথবা স্টুডেন্টদের, শিক্ষার্থীদের ভালো লাগে না। সেই কারণে শুধু একজন শিক্ষকই ক্লাসের একমাত্র গুরুত্বপূর্ণ উপাদান, বা বলতে পারি যে একজন শিক্ষক এবং ছাত্রছাত্রী তারাই ক্লাসে থাকবে এমনটা নয়। ক্লাসে আরো বেশ কিছু উপকরণ লাগে, যেগুলোর মাধ্যমে আমাদেরকে পড়াতে হয় বা যেগুলো আমাদের পড়ানোর কাজে লাগে, ঠিক আছে? আমি একটা খুব সিম্পল উদাহরণ দিয়ে তোমাদেরকে বলছি, এবং সেই উপকরণগুলোকেই আমরা বলে থাকি শিক্ষা সহায়ক উপকরণ বা টিচিং এড মেটেরিয়ালস বা টিচিং লার্নিং মেটেরিয়ালস, বা যেটাকে আমরা বলে থাকি শিক্ষণ উপকরণ, ঠিক আছে? আচ্ছা দেখো, সবার প্রথমে বলি যে আমি একটা খুব সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। ধরো ক্লাসে আমরা যখন প্রাইমারিতে পড়াবো, একজন শিক্ষক যখন প্রাইমারিতে পড়াবেন, মূলত তিনি কোন সাবজেক্ট পড়াবেন সেটা বিশেষ গুরুত্ব দেওয়া হয় না, কারণ তাকে একদিকে যেমন কোনো ক্লাসে পরিবেশ পড়াতে হতে পারে, কোথাও তাকে অঙ্ক করাতে হতে পারে, কোথাও তাকে তোমার কি বলে বাংলা পড়াতে হতে পারে, কোথাও তাকে ইংরাজি পড়াতে হতে পারে, ঠিক আছে? মোটামুটি ভাবে এটাই থাকে আমাদের এই সাবজেক্ট গুলো। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখব যে, ধরো একটা ক্লাসে তুমি গেছো পড়াতে, এবং সেখানে গিয়ে বলছো যে একটা ত্রিভুজ, ঠিক আছে, একটা ত্রিভুজের কথা তুমি আলোচনা করছো। ওকে, এই যে ধরো আজকে আমি একে তোমাদের বলছি যে এই যে ধরো ত্রিভুজ। ওকে, তো ত্রিভুজটাকে তুমি যদি বোঝাতে চাও ছোটদেরকে, তুমি এই একটা বললে এটা ট্রায়াঙ্গেল, কিন্তু এই ট্রায়াঙ্গেলের যে শেপটা সেটা তুমি কিভাবে বোঝাবে, বা কি দিয়ে উদাহরণ দিলে, বা ত্রিভুজটাকে বোঝাতে তুমি কোন টিএলএম, এটাকে আমরা বলে থাকি টিএলএম অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়ালস, কোন টিএলএমটাকে তুমি ব্যবহার করবে, এই প্রশ্নটা প্রাইমারি টেটের যারা ইন্টারভিউ দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বা এসেই থাকে। যেটা বলছিলাম যে দেখো এই যে ত্রিভুজটা রয়েছে, তো ত্রিভুজটার জন্য বোঝাতে গেলে তুমি কোন টিএলএম ব্যবহার করবে। খুব সহজ একটা আমাদের পরিচিত জগতের টিএলএম, যেটা ছাত্রছাত্রীদেরকে দেখাবে বা শিক্ষার্থীদেরকে দেখাবে, এবং দেখলে তারা কি করে, বিষয়টাতে কিন্তু তারা এক কথায় বলবো যে খুশি হয়, বা তারা চেনি। সেটা কি না, সিঙ্গারা। সিঙ্গারা, দেখবে সিঙ্গারার যে গড়নটা, বা দেখতে সিঙ্গারাকে ওই ট্রায়াঙ্গেলের মতোই, ঠিক আছে? সিঙ্গারার যে শেপটা ওটা ট্রায়াঙ্গেলের মতোই, তো সেটাকে আমরা দেখালে ছাত্রছাত্রীরা খুব সহজেই বিষয়টাকে বুঝতে পারবে। যেমন এটা একটা উদাহরণ দিলাম। তো এই ধরনের নানান টিএলএম আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি ক্লাসরুমে। সেগুলো কি কি এক এক করে আলোচনা করব। তার আগে বলি যে কেন আমাদের এই শিক্ষণ দ্রব্য বা শিক্ষণ যে মেটেরিয়ালস, এটা আমাদের কেন প্রয়োজনীয়। প্রথম কারণই হচ্ছে এটা ছাত্রছাত্রীদেরকে পাঠে আরো আকর্ষণীয় করে তোলে। পাঠে তাদের আকর্ষণীয় করে তুলতেই এই বিষয়টা ব্যবহার করা হয়। এটা হলো একদম ফার্স্ট কারণ। সেকেন্ড কারণ হচ্ছে যেটা তাদেরকে আনন্দ দেয়, তাদের মধ্যে শিক্ষার ক্ষেত্রে একটা বৈচিত্র্যপূর্ণ একটা বৈচিত্র্য এনে দেয়, ঠিক আছে? তারা চারপাশে যে বিষয়টাতে প্রত্যেকদিন অভ্যস্ত হয়ে এসেছিল, তো নতুন নতুন এই বিষয়গুলো যদি আসে, তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহটা অনেক বৃদ্ধি পাবে। নেক্সট হলো, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তারা যাতে খুব সহজে কোনো বিষয়বস্তুকে মনে রাখতে পারে, সেই জন্য কিন্তু এই টিচিং লার্নিং মেটেরিয়ালসটা আমাদের খুব দরকার, ঠিক আছে? থার্ড পয়েন্ট, তাদের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য এই ধরনের টিচিং লার্নিং মেটেরিয়ালস দরকার, বা এই শিক্ষণ উপকরণটি দরকার। কেন দরকার, কিভাবে আমরা স্মৃতিশক্তি বাড়াবো? ধরো তুমি মুখে বলে দিলে যে
সাপোজ তুমি বলছো যে পরিবারকে একটা ভাগ করে তুমি দেখাচ্ছ, একটা ফ্যামিলি ট্রি দেখাচ্ছ, ঠিক আছে? তো যেখানে বলছো প্রথমে দাদু ঠাকমা আসবে, তারপরে বাবা মা আসবে, তারপর বাবা মা থেকে তোমার কাকা কাকিমা, এদিকে মায়ের দিক থেকে মামা মাইমা, তারপরে তুমি এদিক থেকে একটা ফ্যামিলি ট্রি যেভাবে হয়, বাবার দিক থেকে বাবার বোন পিসি, এইভাবে তুমি পুরো বিষয়টাকে দেখালে, ঠিক আছে? তুমি এটা মুখে বলছো, কিন্তু যখন তুমি কোনো রকম একটা ট্রি করে দেখাবে, অর্থাৎ ধরো ঠিক এইভাবে যদি আমরা দেখাই, যেটা হলো ঠাকুরদা থেকে হলো ঠাকুমা, ঠিক আছে, তার স্ত্রী, তাহলে তাদের সন্তান কি হবে? বাবা মা হবে, ঠিক আছে? তাহলে বাবা মারা হলো তাদের সন্তান। ওকে, ঠিক এইভাবে যদি একটা ট্রি করে দেখাও তাদের থেকে তোমরা হলে, ঠিক এইভাবে যদি একটা ট্রি করে দেখানো যায় পুরো বিষয়বস্তুটা, তখন আমাদের সেটাকে মনে রাখতে খুব সহজ লাগে, ঠিক আছে? আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারি। ঠিক এইভাবেই আমরা আমাদের জীবকুল, সেটাকে দুই ভাগে ভাগ করব। একটা আমাদের জীব মানে যেটা প্রাণী জগৎ আমরা বলি, আমাদের প্রথমত পরিবেশে দুই ধর, একটা উদ্ভিদ জগৎ থাকে, একটা প্রাণী জগৎ থাকে। এইভাবে যদি দুটো বিষয়বস্তুকে আমরা ভাগ করে পড়ি, তাহলে দেখবো যে এই বিষয়বস্তুগুলো আমরা খুব তাড়াতাড়ি মনে রাখতে পারছি, এবং এগুলো আমাদের মাথার মধ্যে দীর্ঘদিন ধরে থাকছে, ঠিক আছে? তাই জন্য এটা আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, আমাদের শেখাটা অনেক বেটার হয়। আচ্ছা, তোমরা ম্যাথসের ক্লাস এখনো পারচেস করতে পারো, যারা পুরোনো ক্লাসগুলোর তোমার রেকর্ডেড ক্লাস পেতে চাইছো, তারা অবশ্যই যোগাযোগ করো এই নাম্বার। আচ্ছা, শিক্ষণ সহায়ক উপকরণগুলো অনেক ভালোভাবে সুবিধা দিতে পারে, পাঠের বিষয় প্রত্যেকটা টপিককে খুব সুস্পষ্ট আমাদের সামনে তুলে ধরে এইগুলো। আচ্ছা, এবারে আমরা আসি, এটা তো আমরা বললাম যে শিক্ষণ সহায়ক যে উপকরণ, সেগুলো তার প্রয়োজনীয়তা কি কি। এবারে আমরা দেখব যে শিক্ষণ সহায়ক উপকরণ কোনগুলো। মূলত শিক্ষণ সহায়ক উপকরণকে আমরা যে কয়েকটি ভাগে ভাগ করি, যার মধ্যে প্রথম ভাগ হচ্ছে শ্রাব্য। শ্রাব্য মানে কি? যে মাধ্যমের সাহায্যে বা যার মাধ্যমে আমরা কানে শুনতে পাই, যার মাধ্যমে বা যাকে ব্যবহার করে কানে শোনা যায়, অর্থাৎ যাকে তুমি ব্যবহার করলে সেটাকে কানে শুনে তুমি সেটাকে ব্যবহার করছো, সেই মেটেরিয়ালটাকে, তাকে আমরা কি বলবো? রেডিও। রেডিওর সাহায্যে আমরা শুনি, এটা আমাদের সবাই জানো। টেপ রেকর্ডার আগে ছিল, টেপের সাহায্যে আমরা শুনতাম, ঠিক আছে? আচ্ছা, যেখানে আমাদের কি করছে, রেডিওর সাহায্যে আমাদের উচ্চারণটা, অনেক উচ্চারণের সঙ্গে আমরা পরিচিতি আমাদের হয়। আচ্ছা, তারপর টেপ রেকর্ডারের মাধ্যমে আমাদের বক্তৃতা সংশোধন করতে পারি। এই পড়ার ক্ষেত্রে আমাদের দক্ষতা অনেক বেশি উন্নত হয়। আমরা এরা পরেই পড়বো, ভাষার স্কিল এগুলো কিন্তু এক এক করে আমরা পড়তে থাকবো, ঠিক আছে? নেক্সট দেখো। আচ্ছা, এখানে একটা বিষয় বলবো, এই যে তোমরা শ্রাব্য প্রদীপন গুলো পড়লে, একটা হচ্ছে রেডিও, আর একটা পড়লে কি টেপ রেকর্ডার। এই রেডিও এবং টেপ রেকর্ডার এগুলো ছাড়াও কিন্তু আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে, ঠিক আছে? আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই রেডিও এবং টেপ রেকর্ডার ছাড়াও আমরা দেখতে পাই, যেগুলো কানে শোনার জন্য, যেমন লিঙ্গাফোন খুব গুরুত্বপূর্ণ। লিঙ্গাফোন বিষয়টা কি? এই লিঙ্গাফোন বিষয়টা কিন্তু পরীক্ষায় তোমাদের আসে। লিঙ্গাফোন বিষয়টা হলো, ধরো একটা ছাত্র বা ছাত্রী বা শিক্ষার্থী, সে হয়তো কোনো বিষয়টা উচ্চারণ করতে পারছে না, তুমি বলছো উচ্চারণ করতে পারছে না, তখন তুমি কি করবে? একটা টেপ রেকর্ডার নিয়ে বা একটা যন্ত্রের সাহায্যে সে যে বিষয়টা পাচ্ছে না সেটা তুমি ভালোভাবে উচ্চারণ করে, পরিষ্কার উচ্চারণ করে সেই রেকর্ডে রেকর্ড করে দিয়ে নে। তখন ছাত্রছাত্রী সেই বিষয়টাকে বারবার শুনতে থাকবে এবং নিজের নিজের যে উচ্চারণ দক্ষতা বা নিজের যে পড়ার যে দক্ষতা সেটাকে তৈরি করবে। এটা লিঙ্গাফোন পদ্ধতির মাধ্যমেই সম্ভব। একটা বিষয় বলবো যে লিঙ্গাফোন হচ্ছে একটা যন্ত্র। এই লিঙ্গাফোন হলো একটি যন্ত্র। মূলত এটি একটি সঙ্গীত, একটা বাদ্যযন্ত্র।
যেখান থেকে এই বাদ্যযন্ত্র, এখান থেকে কিন্তু এই লিঙ্গাফোন শব্দটার উৎপত্তি হয়েছে। ঠিক আছে, তাহলে লিঙ্গাফোনটা কি সেটা বললাম, এটা আসছে পরীক্ষায়। নেক্সট হলো দৃশ্য, যার মাধ্যমে আমরা শুধুই দেখতে পাই। সেগুলো কি কি, যেমন চক বোর্ড, আমরা যেটাকে ব্ল্যাক বোর্ড বলি, সেই বিষয়টা চক বোর্ড, যেটাকে আমরা ব্ল্যাক বোর্ড বলছি। ব্ল্যাক বোর্ডের সাহায্যে আমরা কালো বোর্ডে, যেটা দেখো আমাদের প্রত্যেকটা স্কুলে কিছু ইনফ্রাস্ট্রাকচার থাকুক নাই থাকুক, একটা করে কিন্তু ব্ল্যাক বোর্ড থাকে, এবং এটা হচ্ছে সব থেকে পুরনো, এবং ব্ল্যাক বোর্ডেই আমরা পড়াশোনা শিখি বা শেখানো হয়। বিভিন্ন ছবি, ডায়াগ্রাম, যাই বলো না কেন, ফিগার, যেগুলো ব্ল্যাক বোর্ডের মাধ্যমেই আঁকা হয়। নেক্সট হলো চার্ট। চার্ট হচ্ছে, ধরো কোনো কিছু তথ্য তুমি দিতে চাইছো, কোনো ডেটা দিতে চাইছো, যেটা তুমি চার্টের মাধ্যমে বুঝিয়ে দিলে, চার্টের মাধ্যমে সেগুলোকে বুঝিয়ে দিলে। এছাড়া দেখো ফ্ল্যানেল বোর্ড রয়েছে, মডেল রয়েছে। ঠিক আছে, মডেল তো তোমরা জানো, যেটা দেখতে পাও। ফ্ল্যানেল বোর্ড রয়েছে, যেটা কাঠের তৈরি। আরেকটা যেটা আমরা বলে থাকি, যেটাকে চৌম্বক বোর্ড। ধরো তুমি একটা ওয়ার্ড, কোনো একটা ধরো বর্ণ শেখাচ্ছ, এটাকে দেখো তো কেমন দেখতে, বলে ওটাতে যেহেতু চৌম্বক লাগানো থাকে, তুমি ওটাকে বোর্ডের মধ্যে জাস্ট থ্রো করলে ওটা আটকে গেল গিয়ে। ঠিক আছে, এবার তুমি বুঝিয়ে দিলে। তাহলে এইভাবে A B 1 2 এগুলোকে যদি, বা কোনো ধরো ছবি, ধরো A ফর অ্যাপেল, অ্যাপেলের কোনো একটা ছবি যেটাকে থ্রো করে দিলে, তাহলে এর পাশে, তাহলে দেখতে পাচ্ছে শিক্ষার্থীরা। তাহলে এগুলো হচ্ছে তোমার ওই চৌম্বক বোর্ড। বুলেটিন বোর্ড, বুলেটিন বোর্ড মানে, বুলেটিন বোর্ড হচ্ছে যে যেখানে আমরা দেখতে পাই, বুলেটিন বোর্ড হচ্ছে সেই বোর্ড যেখানে আমরা কি করি না, আমাদের ধরো আজকে হঠাৎ করে তুমি জানতে পারছো স্কুলে গিয়ে কোনো একটা বিশেষ কারণে ছুটি হবে। ঠিক আছে, তাহলে সেটা হঠাৎ করে কি হলো, প্রত্যেকটা ক্লাসে যে বুলেটিন বোর্ড আছে সেখানে এসে ওই নোটিশটাকে টাঙিয়ে দেওয়া হলো বুলেটিন বোর্ডের মধ্যে। তো সেটাই হলো বুলেটিন বোর্ড। ওকে, কোন রকম নোটিশ দেওয়া হঠাৎ। তাহলে এগুলো হচ্ছে আমাদের, আমরা শুধুমাত্র দেখি। আমরা টেলিভিশনে আমরা কিন্তু দুটোই পাই। তাহলে এগুলো গেল। আর টেলিভিশনের মাধ্যমে আমরা দুটো পাই, একটা অডিও ভিজুয়াল, দেখি এবং শুনি। আচ্ছা, তারপরে হচ্ছে যেমন কম্পিউটার, দেখি শুনি, এগুলো হলো অডিও ভিজুয়াল এইডস। আর এছাড়া সক্রিয়তা ভিত্তিক উপকরণ, সক্রিয়তা ভিত্তিক, ধরো এক্সকারশন ট্যুরে নিয়ে যায় না স্কুল থেকে, বা অভিনয় করতে, যেগুলো আমরা নিজেরা সক্রিয়ভাবে পার্টিসিপেট করি। আর একটা স্বয়ং শিখনমূলক, যেটা হচ্ছে আমরা নিজেরা চালাই, কম্পিউটার। তারপর হচ্ছে ডকুমেন্টারি ফিল্ম, এগুলো এগুলো কিন্তু এগুলো থেকেও আমরা তথ্য জানতে পারি। তাহলে এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এছাড়াও এই জায়গা থেকে আমাদেরকে আরো ডিটেলসে জানতে গেলে এডুস্যাট বিষয়টা কিন্তু জানতে হবে। এডুস্যাট, এই এডুস্যাট বিষয়টার উপর একটু ছোট্ট করে বলে দেব, যে যেটা 2004 সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছে ভারতে। এটা একটা উপগ্রহ, শিক্ষা সংক্রান্ত উপগ্রহ চ্যানেল। শিক্ষকরা এই উপগ্রহ চ্যানেল থেকেই আজকের শিক্ষা সংক্রান্ত যাবতীয় যা কিছু তথ্য পেয়ে থাকি। এডুস্যাট মানে, এর পুরো কথার অর্থ হলো এডুকেশনাল স্যাটেলাইট চ্যানেল। এডুকেশনাল স্যাটেলাইট চ্যানেল মূলত ভারতবর্ষের 1975-এই এই উপগ্রহ বা স্যাটেলাইট চ্যানেল চলে এসছে শিক্ষা সংক্রান্ত। ঠিক আছে, কিন্তু এডুস্যাট অনেকটাই, তারপরে ইনস্যাট এসেছে 1, তারপর ইনস্যাট 2 এসেছে। ঠিক আছে, ইনস্যাট 1, তারপরে হচ্ছে ইনস্যাট 2। এগুলো কিন্তু এসেছে, ইনস্যাট 1 2 এগুলো কিন্তু এসে গেছে। ঠিক আছে, তারপরে কিন্তু এডুস্যাট এসেছে। এডুস্যাট কবে এসেছে সেটা বলে দিলাম।
তাহলে আমাদের যখন পড়াশোনা করতে হবে এই বিষয়গুলো নিয়ে, এই টিএলএম জাতীয় বিষয়গুলো নিয়ে, তখন আমাদের এই বিষয়গুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। ওকে, তখন আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা চলো নেক্সট। আচ্ছা, এবার হচ্ছে দেখো, বলছে যে এবার বলছে দেখো এইগুলো থেকে কি ধরনের এমসিকিউ আমরা পেতে পারি। বলছে নাম্বার 1, পাঠ্যপুস্তকে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়। এতে বলছে বি, সমস্ত প্রশ্নের কিছু উত্তর পাওয়া যায়। তারপর সি বলছে কিছু কিছু প্রশ্নের সমস্ত উত্তর পাওয়া যায়। আর ডি বলছে কিছু কিছু প্রশ্নের সমস্ত উত্তর পাওয়া যায় না। তাহলে পাঠ্যপুস্তকের ক্ষেত্রে আমরা কোনটা দেখি? তাহলে পাঠ্যপুস্তকের ক্ষেত্রে আমরা কি দেখি? যে কিছু কিছু প্রশ্নের সমস্ত উত্তর পাওয়া যায়, সব প্রশ্নের সমস্ত উত্তর পাওয়া যায় না, তাই তো? তাহলে এক্ষেত্রে উত্তর হবে 1C, যে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রেই সমস্ত উত্তর পাওয়া যায়। পাঠ্যপুস্তকে আমরা এটাই দেখতে পাই। নেক্সট হলো, পাঠ্যপুস্তকের লিখিত বর্ণনা যদি শিক্ষার্থীর কাছে সহজবোধ্য না হয় তবে শিক্ষক কি করবেন? তিনি সহজ করে বুঝিয়ে দেবেন, তিনি পঠন দক্ষতা শিক্ষার্থীদের সহজ করে বুঝিয়ে দেবেন। এ, বি হচ্ছে শিক্ষার্থীর পঠন দক্ষতার উন্নতি করার চেষ্টা করবেন যাতে সে ভালোভাবে পড়তে পারে। সি হচ্ছে কঠিন শব্দ এবং গঠন রীতিকে ভেঙে সহজ শব্দ এবং সহজ গঠন রীতি খাতায় লিখিয়ে দেবেন। আর ডি হচ্ছে পাঠ্যপুস্তকের অন্যান্য পরিপূরক ব্যবহার করবেন। আচ্ছা, এক্ষেত্রে হবে শিক্ষার্থীর পঠন দক্ষতার উন্নতি করার চেষ্টা করবেন, কারণ যাতে ওরা সহজভাবে পড়তে পারে। পঠন দক্ষতার সহজ করার চেষ্টা করবেন বা উন্নতি করার চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে আহ আচ্ছা দেখো, এক্ষেত্রে বলছে যে লিখিত বর্ণনা যদি শিক্ষার্থীর কাছে সহজবোধ্য না হয়, আচ্ছা এক্ষেত্রে কিন্তু বি তো হবে, কিন্তু আরেকটা হলো অন্যান্য পরিপূরক ব্যবহার করবেন। সহজবোধ্য যদি না হয় তবে শিক্ষার্থী কিন্তু এই অবশ্যই এটা হবে, ঠিক আছে? এটা তাহলে করো না, এটা হবে কিন্তু এটা একদম প্রাইমারি কজ নয়। এই বি এরটা কিন্তু তাহলে প্রাইমারি কজ হতে পারে না, এটা ডি এরটা হবে। দুয়েরটা ডি হবে উত্তর। ওকে, দুয়ের উত্তরটা ডি হবে। আর নাম্বার 3 বলছে শিক্ষার্থী যে সময় মনে করে শিক্ষা হলো একগুচ্ছ সঠিক উত্তরের সমাহার, তা হলো। শিক্ষার্থী যখন দেখে পাঠ্যপুস্তকে সমস্ত প্রশ্নের উত্তর সঠিক উত্তর দেওয়া আছে, শিক্ষক যখন শিক্ষার্থীর কাছে প্রশ্নের সঠিক উত্তরটি চান, শিক্ষার্থী যখন দেখে সঠিক উত্তর না লিখলে পরীক্ষায় নম্বর পাওয়া যাবে না, আর শিক্ষার্থী যখন দেখে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমেই পাঠদান চলে, কোনটা? আচ্ছা, এক্ষেত্রে আমরা একটু প্রথমের কোয়েশ্চেনটাতে আসবো। দেখো পাঠ্যপুস্তকে কি আছে, কিছু কিছু প্রশ্নের উত্তর তো পাওয়া যায়, কিন্তু আদর্শ যে পাঠ্যপুস্তকটা হবে, এক্ষেত্রে একটা কথা বলি, আদর্শ যে পাঠ্যপুস্তকটা হবে সেখানে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরই দেওয়া থাকবে। সেক্ষেত্রে কিন্তু এখানে উত্তর হবে এ। তাহলে 1A আনসার করবে। আদর্শ যে পাঠ্যপুস্তক থাকবে সেখানে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া থাকবে। তাই জন্য এখানে 3এরটা কি হবে, যে শিক্ষার্থী
কি দেখবে? যখন দেখবে যে পাঠ্যপুস্তকে সমস্ত প্রশ্নের উত্তর সঠিক উত্তর দেওয়া আছে। তাহলে এটা হলো 3। এবার হলো 4, পাঠ্যপুস্তক রচিত হয়। কখন পাঠ্যপুস্তক রচিত হয়? নির্দিষ্ট একটা পাঠ্যক্রম অনুযায়ী, পর্ষদ বা বিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী, শিক্ষার্থীর বয়স অনুযায়ী, আর শিক্ষা বিশেষজ্ঞদের প্রস্তাব অনুযায়ী। কোনটায়? এক্ষেত্রে উত্তর হবে পাঠ্যপুস্তক অলওয়েজ রচিত হয় একটা নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী, একটা নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী। ঠিক আছে, একটা নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী পরপর ঘটনাগুলোকে সিলেক্ট করে করা হয়। নাম্বার 5, বহুধা মাধ্যম। বহুধা মাধ্যম মানে সমস্ত মাধ্যম, মানে বহুধা মাধ্যমের ব্যবহারের সুবিধা হলো, এক কথায় আমরা বলবো, যখন সমস্ত মাধ্যমগুলোকে তুমি একটা মাধ্যমেই পেয়ে যাচ্ছ। ধরো কম্পিউটার, কম্পিউটারের মধ্যে আজকে আমরা টিভি কে দেখতে পাই, আমরা শুনতে পাই, অর্থাৎ রেডিওর ব্যবহারটা দেখতে পাই, এখানেই এফএম দেখতে পাই। তো এই যে সমস্ত কিছু যখন একটা মাধ্যমে পেয়ে যাচ্ছি, যেটাকে আমরা বহুধা মাধ্যম বলি, এখানে শিক্ষার্থী অনেক বেশি উৎসাহ পায়। এক্ষেত্রে শিক্ষণ প্রক্রিয়ার সুবিধা হয়। একটি যন্ত্রের সাহায্যে বহুধা মাধ্যম ব্যবহার করার সুযোগ থাকে, আর শিক্ষকের পরিশ্রম হয়। এক্ষেত্রে উত্তর হবে সি। সি। আচ্ছা, 6 নম্বর হলো ওয়েবসাইটের সাহায্য নেওয়ার ক্ষেত্রে অসুবিধা হলো, ওয়েবসাইটের সাহায্য নেওয়ার ক্ষেত্রে অসুবিধা কি? প্রশিক্ষণ না থাকলে ওয়েবসাইট ব্যবহার করা সমস্যাজনক, ওয়েবসাইটের তথ্য অনেক সময় নির্ভরযোগ্য হয় না, ইন্টারনেট সংযোগের উপর এই ব্যবস্থা নির্ভরশীল একদম, যে কোনো তথ্যের জন্য ওয়েবসাইটের উপর নির্ভরশীলতা বেড়ে যায়। আসলে আমরা আদর্শ পাঠে কি পড়েছিলাম তোমরা জানো? আদর্শ পাঠের একটা মূল বিষয়বস্তুই হলো নির্ভুল থাকা। তাই যেখান থেকেই আমরা যে তথ্য নেব না কেন, সেটা দেখে নেব যেটা সেটা নির্ভুল আছে কিনা। অর্থাৎ ওয়েবসাইটের তথ্য অনেক সময় নির্ভরযোগ্য হয় না। 6-এর উত্তর হবে বি। 6, আনসার হচ্ছে বি। আনসার হচ্ছে বি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে উত্তর হলো 6-এর আনসার হচ্ছে বি। এটাই তোমাদের, এই পুরো যদি আমরা টিএলএম চ্যাপ্টারটা পড়ি, সেক্ষেত্রে এগুলোই আমরা পাবো। এই টিএলএম চ্যাপ্টার থেকে আমরা শুধুমাত্র এই এতগুলো, যে ব্ল্যাক বোর্ড বা ধরো এই চার্ট বোর্ড বা বুলেটিন বোর্ড বা ধরো টেপ রেকর্ডার, তারপর এগুলোই শুধুমাত্র আমরা পাবো না, সাথে যেটা আমরা পাবো পাঠ্যপুস্তক, যেটাও টিএলএম হিসেবে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে ধরো তোমাদের কম্পিউটার, অর্থাৎ পড়াশোনার কাজে যা যা কিছু লাগে সেই সবই কিন্তু টিএলএম এর অন্তর্ভুক্ত। তাহলে টিএলএম পড়তে গেলে এই বিষয়টা, প্লাস এখনকার তথ্য প্রযুক্তি, হার্ড ডিস্ক, সিডি রম, এগুলো সব কিন্তু পড়তে হবে, এগুলো সব কিন্তু পড়তে হবে। ওকে, ওকে, তাহলে ক্লাস কেমন লাগলো জানিও। আর অনেকদিন পর পেডাগজির ক্লাস করালাম, তো সবাই ক্লাসগুলো দেখো, পরবর্তী ক্লাসগুলো আজকে থেকে আবার তোমরা ক্লাস পাবে অ্যাজ ইউজুয়াল। সকলে মন দিয়ে ক্লাস করো। আজ তাহলে এই পর্যন্ত থাক, আমরা আবার নেক্সট দিনকে আর একটা নতুন চ্যাপ্টার আলোচনা করব। ওকে, গুড নাইট।